28 ফেব্রুয়ারি 2026 সকাল 6টা 45 ইসরায়েলের একটি গোপন এয়ারবেস থেকে আকাশে উড়ে তাই একটি ফাইটার জেট। এই জেটে বসানো ছিল এমন ক্ষেপণাস্ত্র যা 1000 কিলোমিটার দূর থেকে একটি ডাইনিং টেবিলে বসে থাকা মানুষকেও লক্ষ্যভেদ করতে পারে। পাইলটের নির্দেশ ছিল পরিষ্কার, ঘন্টার পর ঘন্টা উড়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করতে হবে। তেহরানের পাঁচতল স্থিতির একটি ভবনে ঠিক সকাল 9টা 50 বোমা ফেলতে হবে এবং নিঃশব্দে ফিরে আসতে হবে। কিন্তু সেই ভবনের ভেতরে কারা ছিলেন? সেখানে চলছিল একটি উচ্চ পর্যায়ের বৈঠক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব। এটাই ছিল একটি ফার্স্ট স্ট্রাইক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এটাই ছিল সেরা সুযোগ এক আঘাতে ইরানের পুরো নেতৃত্ব কাঠামোকে নিশ্চিহ্ন করা। কারণ সারপ্রাইজ এলিমেন্ট একবার হারিয়ে গেলে আর সম্ভব না। খামেনি চলে যেতেন ভূগর্ভস্থ বাংকারে এবং শীর্ষ পর্যায়ের কমান্ডাররা ছড়িয়ে পড়তেন বিভিন্ন জায়গায়। তারপর তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যেত। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়। হামলাটি এতটা নিখুঁত ছিল যে খামেনি সহ প্রায় 40 জন শীর্ষ কমান্ডার নিহত হন বলে দাবি করা হয়। ইসরায়েল ও আমেরিকা কিভাবে জানলো, কখন, কোথায়, কার সঙ্গে বৈঠক করছেন খামেনি? এর উত্তর লুকিয়ে আছে দুই গোয়েন্দা সংস্থার গভীরে, ইসরায়েলের মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএ। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় ইসরায়েলি গোয়েন্দারা তেহরানকে যতটা চেনে প্রায় ততটাই চেনে জেরুজালেমকে। গত এক দশক ধরে তেহরানের ট্রাফিক ক্যামেরাগুলো হ্যাক করা হচ্ছিল। সেসব লাইভ ভিডিও ফুটেজ আকারে পৌঁছে যেত ইসরায়েলের সার্ভারে। বিশেষ করে ইসরায়েলের সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 তেহরানের প্রতিটি গলি, প্রতিটি মোড় নজরদারিতে রেখেছিল। একে বলা হয় প্যাটার্ন অফ লাইভ অ্যানালাইসিস, অর্থাৎ লক্ষ্য ব্যক্তির দৈনন্দিন অভ্যাস এমনভাবে বিশ্লেষণ করা যেন ডেটার মাধ্যমে তার পুরো জীবন মানচিত্র হাতে চলে আসে। শুধু ক্যামেরা নয়, ইরানের মোবাইল নেটওয়ার্কও গভীরভাবে অনুপ্রবেশ করা হয়েছিল। কল রেকর্ড, লোকেশন, পিন, মেটাডেটা সবকিছু অ্যালগোরিদম বিশ্লেষণ করত। যে কোনো অস্বাভাবিক গতিবিধি সঙ্গে সঙ্গে চিহ্নিত হতো। অন্যদিকে সিআইএর কাছেও ছিল হিউম্যান ইন্টেলিজেন্স। ইরানের অভ্যন্তরীণ বৃত্তে থাকা এক সূত্র সরাসরি নিশ্চিত করে শনিবার সকালে গুরুত্বপূর্ণ বৈঠক হবে, খামেনি উপস্থিত থাকবেন। সবুজ সংকেত মিলতেই অপারেশন চূড়ান্ত হয়। হামলার আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। পাঁচতর স্ট্রিটের আশেপাশের মোবাইলের টাওয়ারগুলো আংশিক অচল করা হয়। সম্পূর্ণ বন্ধ নয়, কিন্তু এমনভাবে যেন কল করলে রিং না হয়, কল ড্রপ হয়। উদ্দেশ্য একটাই, কোনো সতর্কবার্তা যেন সুরক্ষা দল পর্যন্ত পৌঁছাতে না পারে। ইসরায়েলি জেটগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জের বাইরে থেকে হামলা চালায়। ব্যবহার করা হয় দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র। 30টি প্রিসিশন মিউনিশন একের পর এক ছোড়া হয়। দিনের শেষে খবর আসে টার্গেট নিউট্রালাইজ। এটি কোনো একদিনের যুদ্ধ নয়, এটি বহু দশকের ছায়াযুদ্ধ। 2020 সালে ইরানের পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে একটি দূর নিয়ন্ত্রিত অস্ত্রের মাধ্যমে নিহত হন। এর আগে 2010 সালে সাইবার হামলায় ব্যবহার করা হয়েছিল কুখ্যাত কম্পিউটার ওয়ার্ম। এই ভাইরাস ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজের গতি বাড়িয়ে সেগুলো ধ্বংস করে দেয়। বিশ্বের ইতিহাসে এটিকে প্রথম কার্যকর সাইবার অস্ত্র হিসেবে ধরা হয়। 2018 সালে মোসাদ পরিচালনা করা এক সাহসী অভিযান তেহরানের একটি গুদাম ঘর থেকে হাজার হাজার গোপন নথি চুরি করা হয়। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লাইভ টেলিভিশনে সেই নথি প্রকাশ করেন। তিনি দাবি করেন এগুলো ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির প্রমাণ। এই দ্বন্দ্বের শিকার 1953 সালে। তখন ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণ করেন। এরপর সিআইএ পরিচালিত অপারেশন এরাক তাকে ক্ষমতাচ্যুত করে। শুরু হয় শাহের শাসন, যা শেষ হয় 1979 সালের ইসলামী বিপ্লবে। সেই থেকেই এই শত্রুতা নতুন রূপ পায়। আজ বলা হচ্ছে এই পদক্ষেপ গ্লোবাল সিকিউরিটির জন্য, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এক দেশে নেতা হত্যা করলে কি দীর্ঘমেয়াদে শান্তি আসে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, নাকি প্রতিশোধের নতুন অধ্যায় শুরু হয়? 28 ফেব্রুয়ারি সেই সকাল হয়তো শুধু একটি হামলার দিন নয়, এটি হতে পারে মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা। আর ছায়াযুদ্ধের এই কৌশল ভবিষ্যতে বিশ্বজুড়ে নতুন নিয়ম হয়ে উঠবে কিনা তার উত্তর সময় দেবে।